একবারে। এখন দেখো ডেনমার্কেরটা আমরা যদি দেখি, ডেনমার্কটা দেখো ঠিক আছে 9 ডিগ্রি। প্রথম আর দ্বিতীয় সেশনের সবকিছু যদি আমি খুব ক্লিয়ারভাবে বুঝে থাকি, তাহলে চলো আমরা তৃতীয় সেশন নিয়ে আজকে শুরু করে ফেলি। চলো তৃতীয় সেশনে কি কি আছে প্রথমেই বলছে, এই সেশনের শুরুতে আগের দিনের মডেলগুলো দেখে আগের আলাপগুলো একবার ঝালাই করে নাও। অর্থাৎ আমরা এর আগের ভিডিওতে যেসব কিছু আলোচনা করেছি সেগুলো তুমি একবার ভালো করে 2x স্পিড বা 4x স্পিড দিয়ে তুমি ভালো করে দেখে টেনে নিয়ে তারপরে আবার শুরু করো। তাহলে কি হবে ভাই, তুমি যেই সব ব্যাপারগুলো দেখছো সেগুলো রিলেট করতে পারবা। ওকে, ভেরি নাইস। এখন দেখো এখানে যে দ্রাঘিমার কোণটা বলা হয়েছে, দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে দ্রাঘিমার কোণ, এইখানে যে কোনো একটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে এই 0 ডিগ্রি কোণের সাথে যেই কোণটা উৎপন্ন হয়েছে সেটা হলো দ্রাঘিমার কোণ। এটা আমরা আগের দিন পড়ছি, এটা আমাদের আর নতুন কিছু পড়া নেই। এবার অক্ষাংশের তাৎপর্য ও ব্যবহার, অক্ষাংশের ভিত্তিতে বিভক্ত অঞ্চল সম্পর্কে অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নাও। বইয়ে দেওয়া প্রশ্ন 3টির উত্তর কি হতে পারে তা নিয়ে দলের সিদ্ধান্ত নাও। শিক্ষক সহ বাকিদের সঙ্গে তোমার উত্তরগুলো আলোচনা করো। এটা আমাদের যেই চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের ভিডিওতে পরিপূর্ণ আলোচনা করা হয়েছে। আমরা সবাই লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা দেখে নেব। ওকে, এবার তোমাদের বানানো মডেল অনুযায়ী বিষুবীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল এবং মেরু অঞ্চল চিহ্নিত করো। আমরা এর আগের দিনই পড়ছি যে বিষুব রেখা, এটা যদি পৃথিবী হয় এটা হলো বিষুব রেখা, আর এই যে এইটা হলো কর্কট ক্রান্তি রেখা, এটা হলো মকর ক্রান্তি রেখা, আর এইটা হলো মেরু রেখা। এখন মেরু রেখা যে অঞ্চলটা এটাকে বলে মেরু অঞ্চল। এই যে এই কর্কট ক্রান্তি রেখার উপর দিয়ে যেটা গেছে সেটাকে বলা হয় কি, নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ, নাতিশীত, না অতি শীত না অতি উষ্ণ, ঠিক আছে, না অতি শীত না অতি উষ্ণ, মানে বেশি শীতও না বেশি গরমও না। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে মকর ক্রান্তি রেখা, আর এই জায়গায় আছে হলো মেরু রেখা আরেকটা। এটা কি, এটা হলো উত্তর মেরু দক্ষিণ মেরু। তাহলে মাঝখানের যে রেখাটা আছে এটা বিষুবীয় রেখা, তাহলে এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, এটা মেরু অঞ্চল, আর এটা হলো নাতিশীতোষ্ণ অঞ্চল। এটা ক্লিয়ার ভাই, এটা নিয়ে আর আমরা কথা বাড়াবো না, এটা খুবই সহজ। ওকে, এবার একইভাবে দ্রাঘিমাংশ বের করার পদ্ধতি, আমরা অক্ষাংশ বের করার পদ্ধতি, দ্রাঘিমাংশ বের করার পদ্ধতি দুইটাই পড়ছি। এবার আমরা কি করব, নিজেদের ফ্রেন্ডের সাথে আলোচনা করব এবং নিজেরা মাপ দিব। মাপ দিয়ে দেখে দেখে একটা গুড মডেল বানাইলে, একটা গুড নিরেট গোলক থাকলে গোলকটাকে কেটে সেটা নিজেরা বের করার চেষ্টা করব। এটা আমাদের জন্য ভালো হবে ভাই, কনসেপ্ট ক্লিয়ার হবে। আর যদি গোলক টোলক না থাকে তাহলে আমি জাস্ট ইমাজিনেশন দিয়েই সব কিছু চিন্তা করতে পারি। ভাই মানুষের হিউম্যান ব্রেনটা অনেক পাওয়ারফুল, আল্লাহ আমাদের ইমাজিনেশনের পাওয়ার দিছে, আমরা কোনো কিছু মনে মনেই চিন্তা করতে পারি। একটা গোলক এটা খুবই একটা সিম্পল অবজেক্ট, এটাকে তুমি মনে মনে চিন্তা করেই 2 ভাগ করে ফেলতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ওকে, চলো আমরা আগাই। এবার দেখো কি বলছে, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান কিভাবে বের করা হয় তা কি বুঝতে পারছো? এই পদ্ধতিতে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান তোমাদের বইয়ে দেওয়া আছে। এই জিনিসটা আমরা দেখেই ফেলছি। আমরা একটা জিনিস শিওর হয়ে গেছি, যেহেতু বাংলাদেশ কর্কট ক্রান্তি রেখার উপর আছে, তার মানে বাংলাদেশের দ্রাঘিমাংশ অবশ্যই 22.5 ডিগ্রি। কারণ কি বাংলাদেশের 22.5 ডিগ্রি কেন হইল? কারণ যেটা আছে আমাদের কি কর্কট ক্রান্তি রেখা, এটা কি রেখা, এটা একটা সমাক্ষ রেখা, আর এই সমাক্ষ রেখা দ্রাঘিমাংশ সব বিন্দুতে, এই সমাক্ষ রেখার উপর সব বিন্দুতে, দ্রাঘিমাংশ না অক্ষাংশ কত ডিগ্রি ভাই, 22.5 ডিগ্রি। তাহলে বাংলাদেশের অক্ষাংশ কত হবে, 22.5 ডিগ্রি। ওকে, আরও সূক্ষ্মভাবে মেপে দেখলে তোমার স্কুলের অবস্থানটাও একবারে নির্দিষ্টভাবে বলে দেওয়া সম্ভব। এখন আমি তো দ্রাঘিমাংশ জানলাম, এই অক্ষাংশ জানলাম, দ্রাঘিমাংশ কীভাবে বের করব? 0 ডিগ্রি থেকে বাংলাদেশের ওই যে সমাক্ষ রেখা, বাংলাদেশের উপর যে সমাক্ষ রেখা, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা, এইটার 0 ডিগ্রি থেকে বাংলাদেশ পর্যন্ত যত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এটাই হলো বাংলাদেশের দ্রাঘিমাংশ। এখন বাংলাদেশ তো অনেক বড় একটা দেশ, বাংলাদেশের তো একটা দ্রাঘিমাংশ থাকতে পারে না। এর জন্য একটা অ্যাপ্রক্সিমেট যে কোনো একটা বিন্দুকে ধরে নেওয়া হয় যেটা বাংলাদেশের সেন্টার, এই পয়েন্টের দ্রাঘিমাংশই হলো বাংলাদেশের দ্রাঘিমাংশ। এটা জাস্ট একটা তুলনামূলক আলোচনা করা হয়, কিন্তু আসলে কিন্তু অনেকটা ওয়াইড ভ্যারাইটি রেঞ্জ থেকে বাংলাদেশের সবগুলা পয়েন্টের জন্য, সবগুলা স্থানের জন্য আলাদা 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 একটা অক্ষাংশ নির্দিষ্ট এবং একটা দ্রাঘিমাংশ নির্দিষ্ট। ব্যাপারটা খুব ভালো করলে চিন্তা করলে তুমি বুঝতে পারবা।
আচ্ছা, এবার বলছে আরও সূক্ষ্মভাবে, মানে আমরা যত সূক্ষ্মতর আলোচনা করব বা পরিমাপ করব তত স্পষ্টভাবে দেখতে পারবো যে সব জায়গারই আসলে একটা খুবই সূক্ষ্ম, অর্থাৎ দশমিকের পরে 4 5 5 6 7 8 ঘর পর্যন্ত মান যদি নেই, তাইলে দেখবো যে মোটামুটি আমাদের হাতের নাগালে যা কিছু আছে সব কিছুরই একটা অক্ষাংশ আর দ্রাঘিমাংশ বের করতে পারবো, যেমন আমাদের স্কুলেরটা বের করতে পারবো। এমনকি এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে পৃথিবীর মানচিত্রে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ সূক্ষ্ম হিসাব দিয়ে বলে দেওয়া সম্ভব। কেমনে সম্ভব? আমাদের সবার স্মার্টফোনে বা যাদের বাবা মার স্মার্টফোন আছে সেখানে যদি আমরা গুগল ম্যাপস অন করি, পরে আমার নিজের লোকেশন ট্রেস দেই, তাহলে অবশ্যই জিপিএসের মাধ্যমে আমি কোন জায়গাতে আছি সেই জায়গাটা দেখা যাবে। ওই জায়গাটার উপর চাপ দিয়ে ধরে থাকলে দেখবো যে দুইটা অপশন দেখাচ্ছে, দুইটা নাম্বার দেখাচ্ছে। একটা নাম্বারের পরে অনেকগুলো দশমিক দিয়ে ডিগ্রি দেওয়া, তারপরে কমা দিয়ে আবার আরেকটা নাম্বার দিয়ে দশমিক দিয়ে ডিগ্রি দেওয়া। প্রথম নাম্বারটা হলো অক্ষাংশ ভাই, আর দ্বিতীয় নাম্বারটা হলো দ্রাঘিমাংশ। আর মানে আমাকে আসলে আমার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বলে দিচ্ছে। কে বলে দিচ্ছে? গুগল ম্যাপস। কিভাবে বললো? জিপিএস এর মাধ্যমে। তাহলে এখন চলো আমরা দেখি জিপিএস জিনিসটা আসলে কি। আচ্ছা, আমরা যদি আমাদের বাসায় যদি স্মার্টফোন না থাকে, তাহলে শিক্ষকের কাছে যদি থাকে, তাহলে শিক্ষকের স্মার্টফোন দিয়ে আমরা ব্যাপারটা দেখে ফেলবো। আচ্ছা চলো এখন দেখি জিপিএস কি। ভাই জিপিএস কি? জিপিএস বললাম, জিপিএস এর মেইন প্রথম কথা হলো জিপিএস হলো একটা শর্ট ফর্ম। এটার পুরোপুরি ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, অর্থাৎ এটা একটা সিস্টেম বা ব্যবস্থা যেটার মাধ্যমে আমি আমার অবস্থান কোথায় আছে পৃথিবীর উপরে সেটা জানতে পারি। এখন এটা কিভাবে করা হয়? এটা একটা স্যাটেলাইটের মাধ্যমে করা হয় এবং এই স্যাটেলাইটটা পুরাপুরি পরিচালনা করে আমেরিকান সরকার। এটার পুরাপুরি ফান্ডিং দেয়, সব কিছু দেয়, এবং এটার মধ্যে হিউজ খরচ, মানুষ ফ্রিতে ইউজ করতে পারতেছে। এখন জিপিএস এর পুরো নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম। একসময় মানচিত্র, কম্পাস, স্কেল ইত্যাদি দিয়ে মেপে ও অক্ষাংশ দ্রাঘিমাংশের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থানের ভৌগোলিক অবস্থা নির্ণয় করা হতো। অর্থাৎ আগে সব কিছু ম্যানুয়ালি করা হতো। অর্থাৎ আমি কোথায় আছি এই জায়গাটা আগে হিসাব নিকাশ করে একটা ওয়ার্ল্ডের মানচিত্র বানানো হয়েছে, ওই অনুসারে একটা অ্যাপ্রক্সিমেট জায়গা দিয়ে দিত যে এই জায়গা হলো এত দ্রাঘিমাংশ। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকুরেট ছিল না এত। কিন্তু এখন স্যাটেলাইট থাকার কারণে কি হয়েছে, পুরো পৃথিবীর একটা 3D মডেল বের করা সম্ভব হয়েছে। পরে 3D মডেল বের করার কারণে কি হয়েছে, আমি এক্স্যাক্ট কোন জায়গা থেকে সিগন্যাল আসতেছে বা কোন জায়গায় যে সিগন্যাল রিচ করতেছে এটা খুবই অ্যাকুরেটলি ধরতে পারতেছি। অ্যাজ এ রেজাল্ট আমি খুবই নিখুঁতভাবে এবং মুহূর্তের মধ্যে আমি আমার লোকেশনটা জানতে পারতেছি। সবই প্রযুক্তির কল্যাণ। এখন দেখো কি বলছে, জিপিএস প্রযুক্তি ব্যবহার করে খুব সহজে এবং নিখুঁতভাবে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান জানা যায়। যেই সব জায়গায় স্যাটেলাইটের সিগন্যাল পৌঁছাবে সেই সব জায়গায় আমি জানতে পারবো। সব জায়গায় স্যাটেলাইটের সিগন্যাল পৌঁছায় জিপিএসের, তাই সব জায়গায় জানতে পারবো। গাড়ি, জাহাজ, প্লেন, ল্যাপটপ, এমনকি সাধারণ মডেলের স্মার্টফোনেও এখন জিপিএস রিসিভার থাকে। আচ্ছা এখন দেখো, এইটা হলো পৃথিবীর একটা মানচিত্র। এই মানচিত্র নিয়ে আমরা অনেকেই পরিচিত যারা ডায়েরির পিছনে এরকম মানচিত্র দেখছে। আগে আমাদের যাদের বাসায় ছিল ডায়েরি থাকতো, ডায়েরির পিছনে আমরা এরকম মানচিত্র দেখতাম আর খেলতাম যে এই দোস্ত এই দেশটা কোথায় আছে বলতে পারবি? তারপরে ওকে একটা টাইম দিতাম, ওই টাইমের মধ্যে সে খুঁজে বের করতে পারলো কিনা, এটাই ছিল খেলা। তো মানে দেখা যেত যে অনেকে পারছে অনেকে পারে নাই, বাট এর মাধ্যমে কি হইতো, মানচিত্র সম্পর্কে একটা আইডিয়া হইতো যে কোন দেশ কোথায় থাকতে পারে। এখন কোন দেশ কোথায় থাকতে পারে এটা কিন্তু আমরা বলতে পারতাম না। যে আমরা বলতাম যে বাংলাদেশ কই ভাবো, বাংলাদেশ হলো ইন্ডিয়ার পাশে, কিন্তু ইন্ডিয়া কোথায় এটা কিন্তু জানতাম না। তার মানে তোমার আগে আসলে পরিচিত দেশগুলো জানা লাগতো, তারপরে তুমি বুঝতে পারতা যে কোন দেশ কোথায়। কিন্তু এখন আমরা যেহেতু অক্ষাংশ দ্রাঘিমাংশ শিখে গেছি, আমাদের আর পরিচিত দেশ জানা লাগবে না। আমরা খালি 0 ডিগ্রিটা কোন জায়গায়, অর্থাৎ 0 ডিগ্রি দ্রাঘিমাংশটা কোথা থেকে শুরু হয়েছে সেটা যদি জানি, আর অক্ষাংশ যেহেতু আমরা সবই চিনে গেছি, এই অক্ষাংশ বলতেছি সমাক্ষরেখা, তাই আমরা সমাক্ষরেখা চেনার কারণে অক্ষাংশ চিনে গেছি, তাই আমরা খুব সহজেই বলে দিতে পারবো। যদি আমি অক্ষাংশ আর দ্রাঘিমাংশ বলে দেই, তাহলে আমি আসলে বলে দিতে পারবো যে এই দেশটা আসলে কোথায় আছে, উপরের গোলার্ধে আছে না নিচের গোলার্ধে আছে, না ডানে আছে না বামে আছে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, সব একবারে এক্স্যাক্ট হুবহু বলে দিতে পারবো। আচ্ছা চলো এখন কি লেখছে জিজ্ঞেস করে তোমাদের স্কুলের অবস্থানটা নির্দিষ্ট করে জেনে নাও। স্মার্টফোনে জিপিএস ব্যবহার করে কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করা যায়। খুবই সহজ, এটা আমরা দেখছি কিভাবে করে। এখন কি বলছে, মানচিত্রের সাহায্যে নিচের ছকে দেওয়া দেশগুলো অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে চিহ্নিত করতে পারবে, দলের অন্যদের সাহায্য নাও। আচ্ছা তোমাদের কাছে যাদের মানচিত্র আছে তারা কি করবা, মানচিত্রের মধ্যে তুমি দেখবা যে এই সকল দেশগুলা কোথায় আছে, এবং এই সকল দেশগুলা কোথায় আছে এটা দেখার পরে তুমি কি করবা, এই সকল দেশগুলা
যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সেটা বের করে ফেলবা, বের করে এখানে লিখে ফেলবা। তো আমার কাছে যেহেতু এখন মানচিত্র নাই, আমি কি করব, আমি গুগল আর্থে বা সার্চ দিয়ে দেখব যে এই সকল দেশগুলোর এগুলার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কত কত। চলো সেটা লিখে ফেলি। তো আমি যদি গুগলে সার্চ করি, হ্যাঁ আমি এখন সার্চ করি, প্রথমে আমাকে বলছে কম্বোডিয়া। চলো আমি সার্চ দিই। দেখো আমাকে কম্বোডিয়া দেখাই দিছে। এখন তুমি ভালো করে খেয়াল করলে দেখবা যে কম্বোডিয়া আসলে 12 ডিগ্রি নর্থ আর 13 ডিগ্রি নর্থের মাঝখানে আছে। এই যে দেখো 12 ডিগ্রি নর্থ, এটা কি ভাই, এটা হলো সমাক্ষ রেখা। 12 ডিগ্রি নর্থ একটা সমাক্ষ রেখা, 13 ডিগ্রি নর্থ একটা সমাক্ষ রেখা। এই 12 ডিগ্রি নর্থ আর 13 ডিগ্রি নর্থের মাঝখানে আছে। তো চলো আমি ধরে নেই যে এইটা হলো গিয়া 12.5 ডিগ্রি, 12.5 ডিগ্রি, 12.5 ডিগ্রি নর্থ। এটা কি পাইলাম, এটা পাইলাম অক্ষাংশ। এবার দেখো দ্রাঘিমাংশ যদি আমি চিন্তা করি, তাহলে দেখো 104, 103, 104, তাহলে এটা 105, একবারে 105-এর বরাবরই আছে। 105 বরাবর কি, 105 ডিগ্রি ইস্ট। তাইলে এটার অক্ষাংশ কত ভাই, 105 ডিগ্রি ইস্ট, 105 ডিগ্রি ইস্ট। আমি কি করছি আবার বলি, হ্যাঁ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বোঝাটা ইম্পর্টেন্ট। আমি দেখো প্রথমে আবার বলি, একটু দেখতে সুবিধা হবে। এই যে প্রথমে আমি কাজ করছি যেটা, প্রথমে আমি এই যে এই বরাবর যে রেখাটা আছে সমাক্ষ রেখা, এই সমাক্ষ রেখাটা বের করছি। এখন কম্বোডিয়াতে আমি জুম করব, জুম করার পরে দেখব যে কি কি সমাক্ষ রেখা আছে। কম্বোডিয়ার উপর দিয়ে সমাক্ষ রেখা যায় নেই কোনোটা ডাইরেক্ট, কিন্তু কোনটা কোনটা গেছে আমি আরো জুম করে দেখতে পারতেছি। এই যে দেখো 12 ডিগ্রি নর্থ আর 13 ডিগ্রি নর্থ, এই দুইটার একবারে মাঝখানেই কম্বোডিয়া, তাই আমি ধরে নিছি যে এটা হলো গিয়া 12.5 ডিগ্রি নর্থ। ঠিক আছে ভাই, এইবার দেখো আমি উপর নিচে হিসাব করলাম, এইবার এইদিকে হিসাব করে আড়াআড়িভাবে। এখন আড়াআড়িভাবে দেখো 104 আর 106 এর মাঝখানে আছে, তাই 105, তাহলে 105 ডিগ্রি ধরে নিছি। খুবই সহজ ভাই। এরপর পরেরটা দেখি, পরে বলছে ভাই উরুগুয়ে। উরুগুয়ে কোথায় আছে ভাই, উরুগুয়ে আছে কোথায়, এটা আমরা দেখি, দেখে আমরা সার্চ দেই হ্যাঁ উরুগুয়েতে দেখি আমরা, হ্যাঁ আমাদের আলাদা করে খুঁজাও লাগে নাই। এখন উরুগুয়ের ব্যাপারটা আমরা দেখি। উরুগুয়ে আছে 55 ডিগ্রি, উরুগুয়ে আছে, হ্যাঁ উরুগুয়ে আছে দেখো এই এক্স্যাক্ট 56 ডিগ্রি আর 55 ডিগ্রি ওয়েস্টের একটু মাঝখানে, মানে মাঝখানে না 56 ডিগ্রি কাছাকাছি। আমি ধরলাম যে এটা যদি 55 হয়, এটা যদি 56 হয়, এটা 57 হয়, তাহলে 55.8 কাছাকাছি। তাহলে এটা কি, এটা দ্রাঘিমাংশ বললাম। আর অক্ষাংশ কি হবে, মানে অক্ষাংশ কি হবে ভাই, যেহেতু 32 ডিগ্রি সাউথ আর 33 ডিগ্রি সাউথের একবারে মাঝখানে, তাহলে আমি বলতে পারি যে এইটা হলো 32.5 ডিগ্রি সাউথ। তাহলে দেখো 32.5 ডিগ্রি এটা হলো সাউথ, আর হলো 55.8 ডিগ্রি এটা হলো ওয়েস্ট। 55.8 ডিগ্রি এইটা হলো ওয়েস্ট। এভাবে ডেনমার্কেরটা বের করি, চলো ডেনমার্কেরটা বের করি। আমি ভাইয়া তোমাকে সবগুলা ধরে ধরে দেখাই দিতেছি যাতে তোমার কোনো কনফিউশন না থাকে ভাইয়া। এরপরেও যদি তোমার অক্ষাংশ আর দ্রাঘিমাংশ নিয়ে কনফিউশন থাকে, তাহলে আমার সাজেশন থাকবে ভাইয়া তুমি ভিডিওটা আরেকবার দেখে আসো। তুমি হয়তো খেয়াল করো নেই, এজন্য বুঝো নেই ভাইয়া, এটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে একবারে। এখন দেখো ডেনমার্কেরটা আমরা যদি দেখি, ডেনমার্কটা দেখো ঠিক আছে 9 ডিগ্রি ইস্ট আর 10 ডিগ্রি ইস্টের মাঝখানে, এটা হলো দ্রাঘিমাংশ। আর যদি অক্ষাংশের কথা চিন্তা করি, তাহলে দেখো 56 আর 57 মাঝখানে আছে। এখন যেহেতু 56 একটু কাছে, তাই আমরা এটা লিখব 56.25, আর এটা লিখব 9.5, ঠিক আছে। তাহলে 9.56,
এটা হলো এটা কত ছিল? হ্যাঁ, এটা হলো 9.5, এটা হলো দ্রাঘিমাংশ, আর এটা হলো 56.25। ঠিক আছে, 56.25, এটা হলো নর্থ, 56.25 নর্থ, 56.25 নর্থ। হ্যাঁ, এবার হলো 56.25, এটা হলো নর্থ, এত ডিগ্রি নর্থ, আর 9.5 এত ডিগ্রি কি? এত ডিগ্রি হলো আমাদের ইস্ট না ওয়েস্ট? চলো আমরা দেখে আসি আবার। এটা ইস্ট, ঠিক আছে, ইস্ট। হ্যাঁ, ইস্ট, এটা ঠিক আছে। এখন আমরা মাদাগাস্কার দেখি, চলো। মাদাগাস্কার হলো আফ্রিকাতে মনে হয়, মাদাগাস্কার মনে হয় আফ্রিকাতে। চলো আমরা মাদাগাস্কার দেখি। মাদাগাস্কার দেখে মাদাগাস্কার 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 মাদাগাস্কারে নিয়ে গেছে আমাকে মাদাগাস্কারে নিয়ে গেছে। চলো আমরা এখন দেখি। এখন এইটা আমি চাচ্ছি তোমরা নিজেরা বের করো, বের করে আমাকে কমেন্টে জানাও ভাই, আমাকে বের করে তোমরা কমেন্টে জানাও এটা কত হবে, এটা কত ডিগ্রি ইস্ট হবে, কত ডিগ্রি ওয়েস্ট হবে, এটা তোমরা আমাকে কমেন্ট থেকে বের করে জানাও। আমি ভাই তোমাদের জন্য জুম করে দিলাম, তাদের জন্য জুম করে দিছি যাতে সহজ হয়, তোমরা আমাকে বের করে জানাও। এখন মাদাগাস্কারের জন্য কত হয় এটা পজ করো, পজ করে তোমরা লেখো, লিখে আমাকে জানাও। আচ্ছা আমি বলে দিচ্ছি, এইটা হবে 19.5, তাহলে 18.5, 18.5 না 18.5 হবে না, দেখো 18 কই আছে, 18 আছে, 18 আছে, 18 আছে এইদিকে, তাহলে এটা হবে 18.8, আর 46 এই জায়গায়, 47 এই জায়গায়, তাহলে 46.9। 18.8 হলো সাউথ, আর 46.9 হলো ইস্ট। 18.8 ডিগ্রি সাউথ, 46.9 ডিগ্রি ইস্ট। এরপরে আমাদের জাপান বের করতে হবে। জাপান বের করে ফেলি, চলো জাপান বের করে ফেলি। জাপান, আচ্ছা এটা হলো জাপান এম্বাসি, আমি আগেরটা মুছে নেই, মুছে দিলেই চলে আসবে। জাপান অনেক পপুলার কান্ট্রি। এই যে দেখো জাপানে নিয়ে গেছে আমাকে, চলো জাপান ঘুরে আসি। জাপানের দ্রাঘিমাংশটা আমাদের বের করতে হবে, এটাই আমাদের টার্গেট। ওকে, এখন দেখো জাপানের ব্যাপারটা দেখো, এইখানে দেখো 36 ডিগ্রি নর্থ আমার আছে। হ্যাঁ, 36 ডিগ্রি নর্থ, 37 ডিগ্রি নর্থ, একবারে 36 ডিগ্রির প্রথমে, তাহলে এটা ধরলাম 36.2 ডিগ্রি, আর 138 আর 39-এর প্রথম দিকেই, তাহলে 138.2 ডিগ্রি, তাহলে দুইটাই 2 2 ধরো, তাহলে নর্থ আর ইস্ট, তাহলে 136 হলো নর্থ, 36.2, আর 138, তাহলে 36.2 ডিগ্রি এটা হলো নর্থ, আর 138.2 ডিগ্রি, সরি 0.2 ডিগ্রি এটা হলো ইস্ট। ঠিক আছে, এরপর হলো লাস্ট আমাদের সেনেগালটা বের করলেই আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। সেনেগাল, আচ্ছা এখন দেখো সেনেগালেরটা খুবই সহজ। 14 আর 15 মাঝখানে, তাহলে 14.5 ডিগ্রি নর্থ, আর 15 আর 14 মাঝখানে, তাহলে 14.5 ডিগ্রি ওয়েস্ট। খুবই সহজ সেনেগালেরটা, 14.5 ডিগ্রি নর্থ আর 14.5 ডিগ্রি ওয়েস্ট। এই যে দেখো ভাইয়া, তোমাকে আমি প্রত্যেকটা ধরে ধরে শিখাই দিলাম। এটাতে তোমার লাভ কি হইলো, তুমি কিভাবে অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করতে হয়
এটাতে আর কখনো আটকাবা না ভাইয়া, তোমাকে যেই জিজ্ঞেস করুক না কেন, তুমি সিস্টেম শিখে গেছো, এখন তুমি অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করে ফেলতে পারবা, ঠিক আছে। অ্যান্ড কোনো অক্ষাংশ দ্রাঘিমাংশ দিলে সেটা যে আসলে কি বোঝাচ্ছে এটাও বলে দিতে পারবা, এবং একটা রাফ আইডিয়া নিতে পারবা যে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ এটা দ্বারা কোথায় আছে ইন্ডিকেট করতেছে, এটা কোন জায়গাটা, এটাও একটা আইডিয়া করতে পারবা। আচ্ছা, এখন দ্রাঘিমাংশের ব্যাপারটা বলি। দ্রাঘিমাংশের 0 ডিগ্রি যেই জায়গাটা, এটা শুরু হয়েছে গ্রিনিচে, গ্রিনিচের মান মন্দির থেকে এইখানে 0 ডিগ্রি ধরা হয়েছে। অ্যাট 0 ডিগ্রির কারণে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আসছে। ইন্টারেস্টিং ব্যাপারটা কি, এই 0 ডিগ্রিকে কেন্দ্র করে আমাদের আন্তর্জাতিক যে সময়ের ব্যাপারটা আছে সেইটা ডিপেন্ড করতেছে 0 ডিগ্রির উপর। কারণ কি, যেই জায়গাটায় এখন আমাদের রাত্রে বা সকাল, তার ঠিক বিপরীত জায়গায় পৃথিবীর উল্টা পাশে আমাদের এখানে যদি দিন হয় তাহলে ওইখানে কিন্তু রাত। তার মানে সময় সব জায়গায় একই রকম থাকছে না, বা আমরা যেই টাইমে অভ্যস্ত সেটা একই রকম থাকছে না। আমাদের জন্য রাত হলে ওইখানে হচ্ছে দিন। তাই এর জন্য আমার সব জায়গায় একটা ইন্টারন্যাশনাল টাইম স্ট্যান্ডার্ড দরকার, অর্থাৎ সব দেশেই যাতে একই বেলায় একই রকম সময় থাকে। অর্থাৎ দিনের বেলায় যেমন 2টা থাকে দুপুর, সব জায়গায় যেন দিনের বেলায় দুপুর 2টা থাকে, এরকম। এই জন্য একটা ইন্টারন্যাশনাল টাইম স্ট্যান্ডার্ড সকল দেশ মিলে একসাথে বসে একটা ডিসিশন নিছে। অ্যান্ড এই ডিসিশনের উপর বেস করে আমরা যেই জিনিসটা করছি সেটা হলো আমরা একটা ইন্টারন্যাশনাল টাইম রেখা বা আন্তর্জাতিক সময় রেখা এটা বের করছি। এটার উপর ভিত্তি করে আমরা সময় নির্বাচন করি। অর্থাৎ দ্রাঘিমাংশ বরাবর প্রত্যেক 1 ডিগ্রির জন্য আমার একটা নির্দিষ্ট টাইম চেঞ্জ হচ্ছে, আর সেই টাইমটা চেঞ্জের উপর বেস করেই এক এক দেশে এক এক সময় হচ্ছে, কারণ সব দেশের আলাদা আলাদা দ্রাঘিমাংশ আছে। তাহলে সময়ের ব্যাপারটা এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে, দ্রাঘিমাংশের উপরে। এটা কিন্তু ভাইয়া অক্ষাংশের উপর ডিপেন্ড করতেছে না। অক্ষাংশের উপর আমার সময়ের কোনো কিছু ডিপেন্ড করতেছে না, এটা পুরোপুরি ডিপেন্ডেন্ট কার উপরে, দ্রাঘিমাংশের উপরে। আচ্ছা, এবার চলো শুরু করা যাক। যেটা বলছিলাম, আমাদের এখন অক্ষাংশ আর দ্রাঘিমাংশ যেহেতু বোঝা হয়ে গেছে, আমাদের এইখানে একটা মজার খেলার কথা বলা হয়েছে। বলছে যে আমরা একটা খেলা খেলবো, যেখানে ক্লাসের একটা দল আরেকটা দলকে যে কোনো একটা দেশ মানচিত্র থেকে জিজ্ঞেস করব, এবং বলবো যে এই দেশটার অক্ষাংশ আর দ্রাঘিমাংশ কত, সেটা বের করব এবং মানচিত্র দেখব আর সেটা দেখে বলে দেব। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করেছো, গ্লোবে আমরা পৃথিবীর বিভিন্ন স্থানের যে আকার দেখি, ছাপানো দ্বিমাত্রিক মানচিত্রে যে আকার দেখি তা হুবহু এক নয়। গোলাকারে একটা তলকে যখন দ্বিমাত্রিক তলে বোঝানোর চেষ্টা করা হয় তখন একটি বিপত্তি ঘটে। বিশ্বাস না হলে তোমরা গ্লোবে অ্যান্টার্কটিকা মহাদেশের আকার আর ছাপানো মানচিত্রে বা কোনো দ্বিমাত্রিক মানচিত্রে একই মহাদেশের আকার তুলনা করে দেখো। এখন অ্যান্টার্কটিকা মহাদেশ আসলে আছে হলো নিচে, নিচে মানে কি, মেরু অঞ্চলে। এখন মেরু অঞ্চলে থাকলে যে সমস্যাটা হয় সেটা হলো, মেরু অঞ্চলে যেহেতু একটু চাপানো, বা আমাদের চিন্তা ভাবনায় আমরা যেটা মেরু ধরে নিছি সেটা নিচে একটু ন্যারো সব কিছু। এখন ন্যারো হওয়ার কারণে কি হয়, এটাকে যখন দ্বিমাত্রিক আঁকানো হয় তখন এটা আর ঠিক থাকে না, এটা একটু গোল গোল দেখা যায়, বা এটা সুন্দর মানে গোল গোল থাকার কথা। কিন্তু আমরা যখন দ্বিমাত্রিকে আঁকবো তখন তো এটাকে, গ্লোবটাকে তো আর গোল রাখতে পারতেছি না, তখন এটাকে একটা পৃষ্ঠার উপর আনতে হইতেছে, এর জন্য একটা উইয়ার্ড শেপ আসে। কিন্তু অ্যান্টার্কটিকা কিন্তু আসলে উইয়ার্ড শেপ না। দেখবো যে অ্যান্টার্কটিকার একটা ডান সাইড আছে, বাম সাইড আছে, কিন্তু আসলে অ্যান্টার্কটিকার কোনো ডান সাইড বাম সাইড নাই। অ্যান্টার্কটিকা আসলে পুরাটা একটা দ্বীপ, বুঝছো? তো এটা হলো গিয়া ঝামেলা হয়ে গেছে। কারণ কি, কারণ আমরা 3Dর জিনিস 2Dতে দেখাইতে চাইতেছি। তো একটা ডাইমেনশন যখন কম দেখাইতেছি তখন এটা আসলে ছায়া দেখাইতেছি বা প্রজেকশন দেখাইতেছি, তো এখানে অনেক ডিটেইলিং কম আসে। মোটামুটি একটা ডাইমেনশনের অর্ধেকের বেশিরভাগ ডিটেলসই চলে যায়, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এই তৃতীয় সেশনে তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে সেটা আমাকে পার্সোনালি জানাও কমেন্টে। যদি সমস্যা না থাকে তাহলে চলো আমরা চতুর্থ সেশনের দিকে আগায় যাই।